এর আগের পার্টে আমরা জেনেছিলাম হিসাব শাস্ত্র, হিসাব রক্ষণ, হিসাব নিকাশ। যদি আগের পার্টের ভিডিও না দেখে থাকো তবে ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দেওয়া রয়েছে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে সেটা দেওয়া রয়েছে, সেখান থেকেই দেখে নিতে পারবে। আজকের ভিডিওর টপিক হলো হিসাব রক্ষণ ও হিসাব নিকাশের মধ্যে পার্থক্য, হিসাব নিকাশের উদ্দেশ্য, হিসাব নিকাশের সুবিধা আর সীমাবদ্ধতা। তবে চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। এখন তোমাদের একটু ছোট্ট করে হিসাব নিকাশের একটা ধারণা দিয়ে দিচ্ছি। হিসাব রক্ষণ হলো লেনদেনের প্রথম যে দুটো ধাপ রয়েছে, হিসাব রক্ষণ হলো লেনদেন লিপিবদ্ধ করার প্রথম দুটো ধাপ রয়েছে, সেটাকে আমরা হিসাব রক্ষণ বলে থাকি। এই দুটো ধাপ হলো জার্নাল ও লেজার। এর পরের যে সমস্ত ধাপের মাধ্যমে আমরা কোনো বিবরণী বা রিপোর্ট তৈরি করি এবং প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করি, এই সমস্তটাকেই আমরা হিসাব নিকাশ বলবো। এবার পার্থক্যে যাওয়া যাক। পার্থক্যের বিষয় নির্ভরশীলতা। হিসাব রক্ষণের কাজ হিসাব নিকাশের উপর নির্ভরশীল নয়, কারণ তোমরা জানো হিসাব রক্ষণ না হলে হিসাব নিকাশও করা সম্ভব নয়, আর তাই হিসাব রক্ষণ হিসাব নিকাশের উপর নির্ভরশীল থাকে না, আর অন্যদিকে হিসাব নিকাশ নির্ভরশীল থাকে হিসাব রক্ষণের উপর। এর পরের পার্থক্যের বিষয় আর্থিক প্রতিবেদন। হিসাব রক্ষণের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কিংবা অবস্থা নির্ণয় করা যায় না, কারণ এখানে শুধু লেনদেনকে লিপিবদ্ধই করা হয়, তার চেয়ে বেশি এখানে কোনো শ্রেণীবদ্ধকরণ অথবা বিচার বিশ্লেষণ করা হয় না। অপরদিকে হিসাব নিকাশের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কিংবা অবস্থা নির্ণয় করা যায়, কারণ হিসাব নিকাশ করার সময় এখানে বিচার বিশ্লেষণ এবং শ্রেণীবদ্ধ করা হয়। শ্রেণীবদ্ধকরণের মতো বিভিন্ন আর্থিক মাপকাঠিতে যে সমস্ত লেনদেন রয়েছে সেগুলো এখানে যুক্ত করা হয় এবং নানা পদ্ধতি ব্যবহারও করা হয়ে থাকে। এর পরের আলোচনার বিষয় শ্রেণী বিভাগ। হিসাব রক্ষণ হিসাব নিকাশের একটি স্তর মাত্র। হিসাব রক্ষণের নিজস্ব কোনো শাখা নেই। হিসাব নিকাশের বিভিন্ন শাখা রয়েছে, যেমন আর্থিক হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশ, সামাজিক হিসাব নিকাশ ইত্যাদি। পরের পার্থক্যের বিষয় সিদ্ধান্ত গ্রহণ। হিসাব রক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, আর অপরদিকে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত হিসাব নিকাশ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়। আশা করছি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। তবে চলো হিসাব নিকাশের উদ্দেশ্য সম্পর্কে জেনে নিই। হিসাব নিকাশের মূল উদ্দেশ্য হলো আর্থিক বিবরণীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলকে জানানো। হিসাব নিকাশের উদ্দেশ্য দুই ভাগে ভাগ করা রয়েছে। একটি হলো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়, আর অপরটি হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয়। আমি খুব ছোট করে এই দুটো বিষয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর্থিক ফলাফলের বিবরণী বলতে কোনো একটি হিসাবকালের, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বছর অথবা একটি নির্দিষ্ট দিনের লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করা। আর আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা কোনো নির্দিষ্ট হিসাবকালের, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বছরের অথবা নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের বিভিন্ন বিবরণী বা উদ্বর্ত পত্র প্রস্তুত করা হয়। এখানে উদ্বর্ত পত্র বলতে আমরা ব্যালেন্স শিটকে বুঝবো। ব্যালেন্স শিট সম্পর্কে যখন আমরা এর পরের কোনো ভিডিওতে আলোচনা করব তখন ভালো করে সেখানে বুঝবো। এখন শুধু একটু মনে রেখো, ব্যালেন্স শিট একটি লেনদেনের হিসাব করার একটা ধাপ। আর দায় বলতে আমরা লায়াবিলিটিকে বুঝবো। লায়াবিলিটি অর্থাৎ এই লায়াবিলিটি অথবা দায় বলতে আমরা বুঝবো বাকি নেওয়াকে। বাকি নেওয়ার পর যেমন আমাদের পরিশোধ করতে হয়, এটাকে আমরা দায় বলি। এই ছিল হিসাব নিকাশের উদ্দেশ্য। চলো এবার এর সুবিধাও জানা যাক। সঠিকভাবে যদি হিসাব নিকাশ করা হয় তবে এর বহু সুবিধা রয়েছে। চলো এক এক করে এই সুবিধাগুলি জেনে নিই। বিনিয়োজিত অর্থের সৎ ব্যবহার, অর্থাৎ প্রতিষ্ঠান কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে অথবা সাফল্য অর্জনের জন্য আরো কতটা দক্ষতার প্রয়োজন, এইগুলি সব হিসাব নিকাশে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। এর পরের সুবিধাটি হলো আর্থিক ফলাফল নির্ণয়। একটু আগেই বললাম আর্থিক ফলাফলে আমরা কোনো নির্দিষ্ট দিনের লাভ বা ক্ষতি জানতে পারি। ঠিক এটাই সুবিধাতেও আমরা ঠিক একইভাবে লাভ এবং ক্ষতি কোনো নির্দিষ্ট দিনের
অথবা নির্দিষ্ট হিসাবকালের পেয়ে থাকি। ঠিক একইভাবে আর্থিক অবস্থার নির্ণয়, এর থেকে আমরা কোনো নির্দিষ্ট হিসাবকালের সম্পত্তি ও দায়ের পরিমাণ হিসাব করতে পারি। সম্পত্তি ও দায়ের পরিমাণ কতটা সেটা আমরা হিসাব নিকাশের থেকে জানতে পারি। এরপর পারস্পরিক তুলনা, হিসাব নিকাশের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন তুলনা অথবা নিজেরই প্রতিষ্ঠানের বিভিন্ন বছরের অর্থনৈতিক বিভিন্ন বিবরণীর সাথে তুলনা করে বর্তমানের বিভিন্ন সমস্যার সমাধানও করা যায়, অথবা সাফল্য সংক্রান্ত বিভিন্ন তুলনা এর সাহায্যে করা যায়। হিসাব নিকাশে যেমন বেশ সুবিধা রয়েছে, ঠিক তেমন এর অসুবিধাটাও রয়েছে। তবে চলো হিসাব নিকাশের কিছু সীমাবদ্ধতা অথবা অসুবিধা সম্পর্কে জেনে নেওয়া যায়। হিসাব নিকাশে যে সীমাবদ্ধতাগুলি রয়েছে তার মধ্যে একটি হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা। হিসাব নিকাশে যা যা লিপিবদ্ধ করা হয় সেগুলো সব অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে সমস্ত লেনদেন সেগুলিই করা হয়, কিন্তু যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না সেগুলো এখানে যুক্ত থাকে না, যার জন্য প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চরিত্র তুলে ধরা যায় না। অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না এমন কিছু উদাহরণ জেনে নিই। যেমন গ্রাহকদের সন্তুষ্টি করা, প্রতিষ্ঠানের সুনাম, কর্মচারীদের দক্ষতা ইত্যাদি নানা জিনিস অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। এগুলো প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ অংশ। এর পরের অসুবিধাটি হলো রীতি পদ্ধতির পরিবর্তন। বিভিন্ন যুগে হিসাব নিকাশ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন আগের তুলনায় বর্তমানের হিসাব পদ্ধতি অনেকটাই আলাদা। তাই বর্তমান হিসাব নিকাশের ফলাফলের সঙ্গে অতীতের অনেক হিসাব নিকাশের ফলাফলগুলোকে তুলনা করা সম্ভব হয় না। এরপরে মুদ্রাস্ফীতির প্রভাব। এই মুদ্রাস্ফীতির জন্য জিনিসপত্রের দামের বিভিন্ন হেরফের ঘটে, যেগুলি এই হিসাব নিকাশে লিপিবদ্ধ করা হয় না, আর এটা একটা সমস্যার তৈরি করতে পারে। এর পরের অসুবিধাটি হলো মানব সম্পদের অন্তর্ভুক্তি। কোনো প্রতিষ্ঠানের অন্যতম প্রধান সম্পদ হলো মানব সম্পদ, কিন্তু হিসাব নিকাশে এই মানব সম্পদের দক্ষতা, শ্রম ইত্যাদি লিপিবদ্ধ করা হয় না। আর এই ধরনের বহু সীমাবদ্ধতা হিসাব নিকাশে রয়েছে, কিন্তু নির্ভুলভাবে যদি হিসাব নিকাশ করা হয় তবে এর থেকে বহু সুবিধা পাওয়া যায়, যার জন্য এখনো হিসাব নিকাশ খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। আচ্ছা, তবে আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, আর কমার্সকে যখন বেছে নিয়েছো তখন কমার্সের প্রতি ভালোবাসাটুকু রেখো।